হ্যালো, ওয়ালাইকুম বাবা। গ্রুপে না তো অনলাইন ক্লাসের লিঙ্ক ওরা পামালিক আমি যে ক্লাসে আসছি দেরি করে ওই জন্য অন দিতে ভুল দেরি হয়েছে আমি এখন অন দিছি। কেন কে কল দিছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 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 ওরা যে ঢুকতে পারো লবিতে ওয়েট করে তারপর আমি ক্লাস অন করলে অটোমেটিক ওরা ক্লাসে চলে আসে। অলরাইট, কোশ্চেন নাম্বার 3 এতে বলছে নিউটনস ফার্স্ট ল অফ মোশন। এটা তো সহজ বাট এখানে একটা প্রি কন্ডিশন প্রমাণ লিখে না, সেটা হচ্ছে কি নো রেজাল্টেন্ট ফোর্স, ওটা যাতে ভুল না হয়, মিস না হয়। মানে এক মার্ক দেখে তুমি হচ্ছে শুধু পরেরটুকু লিখবা আগেরটুকু লিখবা না, ডোন্ট ডু দ্যাট, রাইট দ্য হোল থিং। Beta was a box slides down a slope as shown in figure 3.1. The angle of the slope to the horizon is 20 degree. The box is a mass of 65 kilogram. The total resistive force R acting on the box is constant as it slides down the slope. ভালো কথা। Say the name and direction of the other two forces acting on the box. এটা কি কি হবে? একটা weight আর একটা না, resultant force cannot be the other two forces. Resultant force is the overall sum value of all the individual forces working thereon. Resultant force is not the name of other forces. Other forces মানে হচ্ছে physical যে sources থেকে তুমি অন্য যে force গুলো পাবা। ফর এক্সাম্পল ওয়েট একটা, রিয়াকশন ফোর্স একটা, আরটা হচ্ছে ফ্রিকশন। এখানে তো অলরেডি রিয়াকশন ফোর্সের কথা বলে দিচ্ছে, তাই না? না, রেজিস্টিভ ফোর্সের কথা বলে দিচ্ছে। সো তোমার এখানে দুইটা নাম হতে পারে, একটা হচ্ছে ওয়েট আর একটা হতে পারে হচ্ছে নর্মাল রিয়াকশন ফোর্স। অর্থাৎ নর্মাল না লিখলে শুধু রিয়াকশন ফোর্স লিখলেও হবে। রিয়াকশন ফোর্স মানে হচ্ছে দ্য ফোর্স দ্যাট ইউ গেট অফ দিস সারফেস ইন দিস ডিরেকশন। পেজ নাম্বার 8। So as the object slides down, because it is in a state of motion, you're gonna get a frictional force on the surface over here. You're gonna get a reaction force like this, and by virtue of any object's weight, you're gonna get a vertical force working downwards, which we call W. So কোশ্চেন আমাদের এটার কথা বলে দেওয়া আছে, বাকি দুইটা নাম আমরা লিখবো। নর্মাল রিয়েকশন ফোর্স ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। মার্সিম দেখি, বলো। ফ্রিকশন অলরেডি বলে দিছে, কোশ্চেনটা পড়ো। It says the total resistive force acting R. So আচ্ছা, ওরা রেজিস্টিভ ফোর্সের নাম দিছে R, কপাল। So this has to be labeled as R and this has to be labeled as what? N দিয়ে লিখি, কেয়ার করা। গেল। টুতে বলছে the velocity time to t of the velocity v of the box as it moves down the slope is shown in figure 3.2. আচ্ছা, এটা মার্কস বের করার কাছে, এটা কোন ইয়ার কোশ্চেন বাবা? ইয়ার নাম্বারটা বলো তো আমারে। 22 May June 14 বের করতেছে, ওয়েট। এর কোশ্চেন, that's pretty neat. May June 14 এ 22। ওয়েট অর ভার্টিক্যালি ডাউন। ওরা কি ডিরেকশন মেনশন করতে বলছে? State the names and the direction of the two other forces acting on the box. আচ্ছা হ্যাঁ, তাহলে আমি ডিরেকশনের ব্যাপারটা খেয়াল করিনি। I should have read the question better. So এক নম্বর হচ্ছে weight working vertically down আর normal action force perpendicular to the surface or normal to the surface. এই যে normal to the slope, normal action force or contact force। এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে স্লোপের সাথে অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। ওকে, এটা লিখেন। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনে দেখি। The variation with time t of the velocity v of the box as it moves down the slope is shown in figure 3.2. Apparently we have a perfectly linear speed, but at t equals to 0 it has some initial speed to work on. এই ইন্টারসেপ্টটা কত? 1.0, এদিকে হচ্ছে 6, মাঝখানে আর কিছু ভ্যালু আছে। অবস্থা বুঝে ব্যবস্থা হবে। আচ্ছা, পরের কোশ্চেন দেখেন। Use data from figure 3.2 show that the acceleration of the box is 2.6 meter per second square. এটা পারার কথা, পারছো? আচ্ছা, তারপর তো আচ্ছা, calculate the resonant force on the box F equals to ma বসাবা হবে। যেটা আমাদের resistive force R on the box। আচ্ছা, এটা আমরা নিয়ে একটু আলাপ করি। রেজিস্টিভ ফোর্স আর অন দ্য বক্স বের করার জন্য আমাদের কয়টা জিনিস জাজ করা দরকার। এক নম্বর হচ্ছে দ্য অবজেক্টের মোশনটা কোন দিকে, অ্যালং দ্য প্লেন না? এই অবজেক্টের টোটাল মোশনটা কোন দিকে? অ্যালং দ্য প্লেন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য কি আইডিয়া ইজ দ্য ওয়েট প্লাস এন প্লাস আর মোট মিলে ভেক্টর সাম করলে কত আসবে? 0 আসবে না, 0 আসবে না।
0 আসবে না, রেজাল্টেন্ট ফোর্স আসবে। দ্য অবজেক্ট ইজ স্লাইডিং ডাউন, সো রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে এই দিকে। সো এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ফোর্সের ডিরেকশন, রেজাল্টেন্ট ফোর্স। তার মানে আমরা যদি এই ইফ উই কম্পোনেন্ট অল অফ দিস থ্রি ফোর্সেস, ultimately we're gonna find out a resultant force along the plane, but we're gonna find zero resultant force perpendicular to the plane. What will be convenient for us is not to go on to divide n or r because they are already perpendicular to the direction. We should preferably divide the w. দেখেন আমি ম্যাথটাকে করতেছি, আমি ইউজিং গ্রিন সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট বেটার। এদিকে হচ্ছে 20 ডিগ্রি, এদিকে যদি আমরা আসলে এখানে একটা ডটেড লাইন আঁকি, এই অ্যাঙ্গেলটা হবে কত বলো? নো, এই অ্যাঙ্গেলটা হবে 20 ডিগ্রি। কেন 20 ডিগ্রি হবে? আমি তোমাদেরকে এই পার্পেন্ডিকুলার লাইনের কনসেপ্ট দিয়ে বোঝাচ্ছি। দেখো, ইফ আই এক্সটেন্ড দিস লাইন ফার্দার, দিস হোল থিং ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট? দেখতেছো? কারণ এই জিনিসটা রাইট অ্যাঙ্গেলটা কোথায়? এই জায়গায়, রাইট? ভালো করে খেয়াল করো, আমি এটা মুছতেছি বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু মেস আপ দিস প্লেস। উইদিন দিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দিস প্লাস দিস অ্যাড করলে কত হবে? 90 ডিগ্রি হবে, বিকজ দ্য আদার অ্যাঙ্গেল ইজ অলরেডি 90 ডিগ্রি। Observe further. If I draw another right angle triangle that is extended by drawing this line, for the smaller right angle triangle, this is the 90 degree. So currently this plus this should give you what? 90 degree. তার মানে টেকনিক্যালি এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতে পারি হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 20 ডিগ্রি। এই দুটোকে সাম করলে কত হয়? 90 ডিগ্রি হয়। আবার এই দুটোকে সাম করলে কত হয়? 90 ডিগ্রি হয়। So because this is a complementary angle of 20, sorry, I mean this angle plus this angle equals 90 degree, this angle plus this angle equals 90 degree. So ultimately এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ভ্যালু কি হবে? সেম হবে। So from that observation we can write that this is supposed to be 20 degree. এটা আমি লিখলাম, এটা থাকুক, রাইট অ্যাঙ্গেলের ড্রয়িং গুলো পার্শিয়ালি থাকুক। নাও ইফ ইউ ট্রাই টু ডিভাইড দিস আপ, এদিকে আমি পাবো হচ্ছে কত? W cos theta. দা থেটার সাথে অ্যাডজেসেন্ট পার্টগুলো সবসময় হয় হচ্ছে কোসাইন কম্পোনেন্ট, আর ওয়েটের পারপেন্ডিকুলার টু দ্য সারফেস এই বরাবর কম্পোনেন্ট আসবে হচ্ছে W sin 20 degree. Now if we try to do the ratio, because we do not have any resultant force perpendicular to the plane, logic tells us that n should be equals to W cos theta. এই পার্টটা বুঝেন। ভার্টিক্যাল ফোর্স আছে দুইটাই, একটা হচ্ছে এইটা ইটসেলফ, আর একটা হচ্ছে ওইটার এই কম্পোনেন্ট। কারণ রেসিভ ফোর্স সাথে অ্যালং দ্য প্লেন কাজ করতেছে, ওটাকে তুমি এই বরাবর অ্যাপ্লাই করতে পারবা না। And if you observe along the plane, the two forces that we have, one is the two forces or three forces? Two forces. এখানে বড় ফোর্সটা হচ্ছে W sin 20 degree. So I can write it like this: W sin 20 degree minus R equals to হচ্ছে resultant force. দেখো বুঝো কিনা? Because the question says that the object is sliding downwards and it is slowly speeding up. তো আমরা velocity direction আর acceleration direction কি হতে হবে? সেম হতে হবে। তো আমরা resultant force direction কি হতে হবে? Downward হতে হবে। So obviously for the in between the two horizontal forces that we have, one is this one, the other one is this one. এদের মধ্যে অবশ্যই কোনটা বড় হতে হবে? ডাউনওয়ার্ডটা বড় হতে হবে। ওই জন্য আমি ইকুয়েশনে এটাকে পজিটিভ দিয়ে এখানে resultant force দিচ্ছি। এই ইকুয়েশনের বিল্ড আপটা বুঝে গেছে কিনা দেখেন। If you understand this part, rest of the part comes easy. So কোন পার্টটা থেকে বুঝো নাই? আচ্ছা, this is being done for the horizontal observation of the forces. আমরা স্ট্রেট ডাউন আমরা স্ট্রেট ডাউনওয়ার্ড ডিভাইড করতেছি না, কারণ স্ট্রেট ডাউনওয়ার্ড ডিভাইড করতে আমাদেরকে এটাও কম্পোনেন্ট করতে হবে, এটাও কম্পোনেন্ট করতে হবে। আমি তোমাকে করে দেখাচ্ছি, ডোন্ট ওয়ারি, করে দেখাচ্ছি। ওকে, বাই ভার্চু এদিকে হচ্ছে n, থিন আপ মাই পেন সাইজ, এদিকে হচ্ছে r, এই বরাবর ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস হচ্ছে w, হ্যাঁ আসতেছি। এন্ড টেকনিক্যালি আমাদের রেজাল্টেন্ট হওয়ার কথা হচ্ছে ডাউনওয়ার্ড লেফট। এই পর্যন্ত তো ক্লিয়ার, রাইট? সো আমাদের এই তিনটাকে ভেক্টর সাম করলে আলটিমেট রেজাল্টেন্ট ফোর্স বের হবে। সো আমি এটাকে এখানে লেবেল করলাম, রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে এই জায়গায়। আচ্ছা, কি বলছো আমাকে? আমরা এইটারে কম্পোনেন্ট মানে ট্রুলি হরিজন্টালের সাথে মানে এই বরাবর হচ্ছে যদি কম্পোনেন্ট করি, দ্যাটস ইওর কোশ্চেন। ওকে, দিস ইজ গোনা কস্ট আস ডিফিকাল্টিস। কিভাবে ডিফিকাল্টি কস্ট করবে বুঝাই। একটা নম্বর হচ্ছে আমাদের এখানে রেজাল্টেন্ট ফোর্স অলরেডি কাজ করছে কোন দিকে? অ্যালং দ্য স্লোপ ডাউনওয়ার্ডস। So if we want to go for a perfectly perpendicular and horizontal component, we can totally do that. But this is what's going to happen. Let's say আমি এই দিকে গ্রিন দিয়ে আঁকি, অ্যাডিশনাল ড্রয়িংটা গ্রিন দিয়ে আঁকতেছি।
এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল লাইনের রেফারেন্স, এটা হচ্ছে আমাদের হরাইজন্টাল লাইনের রেফারেন্স। এই অ্যাঙ্গেলটা হবে 20 ডিগ্রি, এদিকে এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 20 ডিগ্রি। এটা হচ্ছে কি সিমিলার ট্রাই না কি বলে, এই অ্যাঙ্গেল দুটাকে কি বলে, যে এই দুটারে যেন কি অ্যাঙ্গেল বলে, অল্টারনেট অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল। আর এই দুটারে যেন কি বলে, করসপন্ডিং অ্যাঙ্গেল, এক্স্যাক্টলি। সো এই 20 ডিগ্রি এই 20 ডিগ্রি হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল, আর এই 20 ডিগ্রি এই 20 ডিগ্রি হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। সো দে আর গোনা বি ইকুয়াল। এখন দেখেন কোথা থেকে গ্যাঞ্জাম শুরু হচ্ছে। W remains perfectly good, okay, but now you have to divide into components two different forces. R এর জন্য আমরা যদি perfectly horizontal direction judge করি, let's see if we do for the x-axis, I can write R cos 20 minus n, আচ্ছা n এর এখানে এদিকে হবে হচ্ছে 20 ডিগ্রি, তার এদিকে হবে হচ্ছে n cos 20, এদিকে হবে হচ্ছে n sin 20, n sin 20 should be equals to resultant force cos 20. দেখা বুঝা যাচ্ছে কিনা? বাট এই সিনারিওতে আমি টুয়ার্ডস কে পজিটিভ ধরে কাজ করছিলাম, যেহেতু রেজাল্ট ফোর্সটা নিচের দিকে আছে, সো মাইট অ্যাজ ওয়েল বি দিস ইজ দ্য বিগার ওয়ান, দিস ইজ স্মলার। আচ্ছা এটা পরে সলভ করলেও আমাদের চলে আসবে, ডোন্ট ওয়ারি। এটা আমি এখনই চাইলে কারেকশন করে লিখতে পারি, যেহেতু রেজাল্ট ফোর্সটার সাইজ বড় হওয়ার কথা। সো দিস শুড বি দ্য বিগার ফোর্স, বিকজ হরাইজন্টাল কম্পোনেন্টের দিকে আমাদের এন সেন্টার এই দুটো তো অ্যাডিটিভ, অ্যাডিটিভ না, না সাবট্রাকটিভ। এইটা মাইনাস এটা ইকুয়ালস টু রেজাল্ট ফোর্স। আচ্ছা হ্যাঁ, এটা আগে লেখার দরকার ছিল, মাই ব্যাড। So might as well write this as positive, write this one as negative. এটা হচ্ছে একটা ইকুয়েশন। বুঝে গেছে কি? সবাই এই ইকুয়েশনটা বুঝছো? সো আমরা n কে কম্পোনেন্ট করলাম, r কে কম্পোনেন্ট করলাম, যেহেতু w এক্সক্লুসিভলি ভার্টিক্যাল ছিল, সো আমাদের হরাইজন্টাল ইকুয়েশনে যখন w আসবে না, w বাদ, ওদিকে আমাদের রেজাল্ট ফোর্সের জন্য হবে হচ্ছে কি 20 ডিগ্রি কম্পোনেন্ট করা লাগবে। এখন যদি আমরা পারফেক্টলি ভার্টিক্যাল লাইনের জন্য কম্পোনেন্ট করি, ভার্টিক্যাল লাইনের সবগুলো ফোর্স বা এই সিনারিওতে পারফেক্টলি ব্যালেন্স হবে না, কারণ আমরা তো ভার্টিক্যালটাকে অ্যালং দ্য প্লেনের ভার্টিক্যাল ধরে নেই। ওকে, সো লেটস ট্রাই ইফ ইউ কনসিডার আপওয়ার্ড এজ পজিটিভ, মনে করো আমি হচ্ছে এদিকে আমি হচ্ছে এখন আপওয়ার্ড কে হচ্ছে ওয়াই এক্সিস রাখতেছি। ইন দ্যাট কেস যদি একটা একটা করে শুরু করি, আই ক্যান রাইট n cos 20 ডিগ্রি প্লাস r sin 20 ডিগ্রি মাইনাস w। আচ্ছা এখানে ডাব্লিউটা হওয়ার কথা বড়, কারণ আলটিমেটলি আমাদের রেজাল্ট ফোর্সের ডাউনওয়ার্ড লেফট কম্পোনেন্ট, তার মানে হচ্ছে ডাব্লিউ কম্পোনেন্ট উড বি বিগার দ্যান দ্য সাম অফ দোজ টু। সো টেকনিক্যালি এটা হওয়ার কথা প্লাস, এই টোটাল সামটা হওয়ার কথা হচ্ছে মাইনাস, ইকুয়ালস টু হবে হচ্ছে রেজাল্ট ফোর্স ইনটু সাইন 20 ডিগ্রি। এখন তোমাকে এই দুটো ইকুয়েশন সাইমালটেনিয়াসলি সলভ করা লাগবে, ইউ ক্যানট গেট রিড অফ এনি অফ দ্য ইকুয়েশনস। যেহেতু আমরা ট্রু হরাইজন্টাল এবং ট্রু ভার্টিক্যাল এক্সট্রাপোলেটে জাজ করছি, সো তোমার রেজাল্ট ফোর্সের ভ্যালুটা তোমার এখন এই ইকুয়েশন থেকে সরাসরি আসছে না, দুটাকে স্কোয়ার করে সাম করে তারপর রেজাল্ট ফোর্সের ভ্যালু বসাইতে হবে। This is going to become immensely complicated. ঠিক আছে, it's not impossible, it's totally possible, but this is something that we avoid. কেন অ্যাভয়েড করতেছি? কারণ আমাদের রেজাল্ট ফোর্সটা ছিল কোন দিকে, অ্যালং দ্য স্লোপ। সো আমরা যদি অ্যালং দ্য স্লোপটাকে এলিমেন্ট হয়ে যদি আমরা পারপেন্ডিকুলার ভাগ করি, তাহলে আমাদের ওই পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, মানে এই বরাবর আগে যে প্রমাণটা দেখাইছিলাম, আমাদের কই গেল, এই যে এখানে, এই বরাবর আমাদের কোনো রকম ফোর্স জাজ করতেই হচ্ছে না। বুঝা যাচ্ছে কি? হুম, বুঝে নেই বাবা। মার্ক স্কিম আছে, হ্যাঁ মার্ক স্কিম দেখাবো। ওয়েট কম্পোনেন্ট হচ্ছে যে এইটা বুঝাইছে, দ্যাট ওই কম্পোনেন্ট থেকে আমাদের আর কে সাবট্রাক্ট করলে রেজাল্ট ফোর্সটা পাওয়া যাবে। ইফ ইউ আর ডিভাইডিং দ্য হোল সিনারিও, অ্যালং দ্য স্লোপ হচ্ছে একটা ওরিয়েন্টেশন, আর পারপেন্ডিকুলার টু দ্য স্লোপ হচ্ছে আরেকটা ওরিয়েন্টেশন, নট ট্রু হরাইজন্টাল এন্ড ট্রু ভার্টিক্যাল। দ্যাট সিগনিফিকেন্টলি সিম্পলিফাইজ দ্য ইকুয়েশন। এই ইকুয়েশনের সাইজ দেখো তুমি, এখানে আমি একটা ফোর্সকে জাস্ট কম্পোনেন্ট করছি ডাব্লিউ কে, আর এই ইকুয়েশনের সাইজ দেখো, এখানে মোট তিনটা ফোর্সকে কম্পোনেন্ট করতে হয়েছে, এন কে আর কে রেজাল্ট ফোর্স তিনটাকে, শুধু ডাব্লিউটাকে আমি আস্তে রাখতে পারছি, হুইচ প্র্যাকটিক্যালি অফ নো বেনিফিট, because the whole math becomes large. বুঝে গেছে? and you might wonder যে তাহলে পরীক্ষার সময় আমরা কিভাবে বুঝবো যে কোনটাকে আমাদের কম্পোনেন্ট ডিভাইডেশন করতে হবে? This comes from a lot of practice. I saw the question, I intuitively know
which one to do the component divisions along. And that intuition has to be grown through a lot of practice. Okay? আচ্ছা আসেন আমার স্কিমটা কেন এখানে ঢুকে পড়লো আচ্ছা এটা আমাদের লাগতেছে না তারপর এটা আমি একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিই যদি স্টুডেন্টরা পরে বুঝতে চায় না I don't think it's I mean it's like I'm gonna close this thing anyway আচ্ছা এরপর যদি আমরা ইকুয়েশন গুলো বসাই ইকুয়েশনে বসালে আমাদের মোট রেজিস্টিভ ফোর্স ভ্যালু কত আসবে এখানে বসাও W sin 20 minus R equals to resultant force এর ভ্যালু কত আসলো বসাও রেজিস্টিভ ফোর্সের ভ্যালু মনে হয় দেওয়া আছে না রেজিস্টিভ ফোর্সের ভ্যালু বের করতে বলছে সো R should be equals to W sin 20 degree plus resultant force আমাদের resultant force কত আসছিল এখানে 169 so I might as well আচ্ছা এখানে আমরা 169 লিখব এখানে 170 বাট এখানে কথা 169 আসছিল ফাইন W এর ভ্যালু ম্যাচ দেওয়া আছে না এখানে অবজেক্টের প্রেফারেবলি ওয়েট দেওয়া আছে কত না ম্যাচ দেওয়া আছে কত -1 65 kilogram right so we place the number over here 65 into 9.81 that's your W sin 20 এর মতো থাকুক প্লাস 169 এই পুরোটা সাম করলে যা আসে এটা হচ্ছে তোমার রেজিস্টিভ ফোর্সের ভ্যালু কেন আমি এখানে R - W sin থিটা করে নিয়ে বুঝছেন মানে ইকুয়েশনটাকে কেন ডাব্লিউটাকে আগে লিখছি কারণ the object is moving downward left resultant force is working downward left তার মানে ডাউনওয়ার্ড লেফটে যে কম্পোনেন্টটা আছে মানে হচ্ছে along the slope ডাউনওয়ার্ড যে কম্পোনেন্টটা আছে ওই কম্পোনেন্টটার সাইজটা বড় হইতে হবে that should add towards the resultant force ওকে ওই জন্য বড় কম্পোনেন্টটাকে আগে লিখছি that ultimately gives the correct answer কত আসে এটা ক্যালকুলেট করলে লবণ help me 47 আচ্ছা 488 সো এখানে আমরা লিখবো হচ্ছে 490 চেকস আউট তারপর হ্যাঁ আমি অ্যাড করে ফেলছি এটা এই পাশে নিলে এটা এই পাশে নিলে তো অ্যাডই হওয়ার কথা না ও আচ্ছা 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 হ্যাঁ 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 আমি হচ্ছে বিশাল ভুল করে ফেলছি ইট লুক সিম্পল বাট ইটস নট মাই ব্যাড কত হবে 48 হ্যাঁ 49 49 হল 49 গুড সরি এন্ড থ্যাংক ইউ ফর দ্য কারেকশন তারপর বলেন পেজ 98 page 98 yes this is a good one ভালো কোশ্চেন কলেকশনের কোশ্চেন নাইস বললাম পেজ 98 এ যান যারা অ্যাটেম্প করছেন বলেন গুড যারা অ্যাটেম্প করেন নাই কোশ্চেন পড়া শুরু করেন বিকজ আমিও কোশ্চেন পড়তেছি ট্রাই টু কিপ আপ উইথ মি A rune block moves along a horizontal frictionless surface as shown in figure 2.1. Steel ball is coming from mass 45 millimeter per second, 2 meter per second. Total block mass 85 grams. The block has a mass of 85 grams and moves to the left with a velocity of 2.0 meter per second. Steel ball of mass 4.0 grams is fired to the right. The steel ball moving horizontally with a speed of 45 meter per second collides 4.0 grams to the right. Online people, তোমরা কি কেউ হাত উঠাইছো? সাবরিনা, মুহতাসিম, Sir, did you ইরাম। call me? I'm just trying to check যে তোমরা সবাই আছো কিনা। Yes, sir. I'm here, sir. Yes, sir. অনলাইন পিপল সবাই একটু রেসপন্স করেন তো সাবরিনা কথা বলছে ইরাম কথা বলছে মুহতাসিম মাইশা ওকে হাত উঠাইছে ওকে ফাইন নাজা রাজা হাত রয়েছে নাজা ফাতিন আছে ঠিক আছে সবাই আসছে ওকে থ্যাংক ইউ অ্যাপ্রিশিয়েট ইট পেজ নাম্বার 98 বাবা আচ্ছা কোশ্চেনে ফিগার দিতেছি হচ্ছে স্টিল বল অফ মাস 4 গ্রাম ইজ ইনকামিং এট 40 মিটার পার সেকেন্ড ব্লক অফ মাস 85 গ্রাম ইজ কামিং ফ্রম দ্য রাইট টুয়ার্ডস লেফট 2 মিটার পার সেকেন্ড এই কথাগুলো এখানে বলে দেওয়া আছে ভালো কথা ইভেন্চুয়ালি দে বিকামস এমবেডেড ইন ইট আচ্ছা এখানে একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে বলি সেটা হচ্ছে
In case of scenarios of collision where two objects get added together or two objects get subtracted from each other, it will always be in inelastic collision. Why? I mean, basic idea. Whenever two objects are going to get merged with each other, get clamped with each other, get embedded one into the other, it has to happen such that you have to spend a little bit of your kinetic energy to permanently deform the object. The two objects getting merged basically means what? You're going to make them stick to each other. That will always convert a little bit of kinetic energy into deformation energy. So those kind of collisions will always be inelastic, without fail. So এটা just মাথায় রাখেন। After the collision, the block and the steel ball both have a final velocity v, calculate v. আচ্ছা, এটা তো পারার কথা, এটা পারছো? এটা কত আসছে বলো? না, অলওয়েজ। এটা কত আসছে বাবা? 0.11। আচ্ছা, লিখলাম। For the block and the ball state the relative speed of approach before collision। আচ্ছা, এটা হবে হচ্ছে তোমার before collision হবে হচ্ছে 47। Relative speed of separation after collision হচ্ছে 0। 0 কেন? Because they got embedded together means what? They are now moving simultaneously, synchronously in the same direction. So they are not actually getting away from each other. They're perfectly with respect to each other at rest. পুরো অবজেক্ট যদি একসাথে মুভ করে। First one is because relative speed of approach basically means what? It means that how fast is the in-between distance is decreasing. This one is approaching at 45 meters per second, this one is approaching at 2 meters per second. So the in-between distance is decreasing every second by 47 meters. Visualize this thing. Distance. This one covered 45 meters, this one covered 2 meters. So in-between distance ta mot komse kototuku? 47. That's how you can visualize it and intuitively make sense. Because the two objects got added together. So মনে করো after collision এটা হচ্ছে তোমার ব্লক, দেখো এটা হচ্ছে এটার ভিতরে মনে করো এই অবজেক্টটা ঢুকে আছে, পুরো জিনিসটা একসাথে মুভ করতেছে। তাহলে এই ব্লকের সাথে এই স্টিল বলের রিলেটিভ স্পিড কত? 0। এমবেড হয়ে গেলে আলটিমেটলি তাদের রিলেটিভ স্পিড হবে 0। Number 2, use your answers to state and explain whether the collisions are inelastic or inelastic. So এখানে just simple inelastic because relative speed of approach and relative speed of separation are not equal. এই পুরোটা গুছায় লিখতে হবে কারণ ওরা স্টেট এন্ড এক্সপ্লেন যদিও বলছে, স্টেট এন্ড এক্সপ্লেন অ্যাটলিস্ট 2 মার্ক থাকা উচিত, বাট সিআই পিপল আর মাইজার, সো there you go, you got 1 mark for it anyway. C number কি বলছে দেখেন, use Newton's third law to explain the relationship between the rate of change of momentum of the ball and the rate of change of momentum of the block during the collision. এইটা আপনারা কিভাবে গুছায় লিখবেন? This is where many students lose their cool because they come across the scenario that this is an inelastic collision. They feel like the rate of change of collision should not be equal, but that was never taught in the class. Inelastic collision মানে কি কনজার্ভ হবে না? কাইনেটিক এনার্জি কনজার্ভ হবে না, বাকি দুটো কোয়ান্টিটি অবশ্যই কনজার্ভ হয়। একটা হচ্ছে টোটাল এনার্জি, আরটা হচ্ছে কি টোটাল মোমেন্টাম। So the question says use Newton's third law to explain the relationship between the rate of change of momentum of the ball and the rate of change of momentum of the block during the collision. They have to be equal and opposite because rate of change of momentum এই টার্মটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে? রেজাল্টেন্ট ফোর্স। শাবাশ, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। আই অ্যাপ্রিশিয়েট যে তুমি যে রেজাল্টেন্ট ওয়ার্ডটা এবং ফোর্স ওয়ার্ডটা একসাথে বলছো। মোস্ট কমন রেসপন্স হচ্ছে ফোর্স। Then I have to ask what kind of force? Then students say random stuff and some people say resultant force. Thank you. So rate of change of momentum means what? Resultant force on the object. যদি এক মার্ক থেকে there are multiple different scenarios. This is what the examiners do. যদি মার্ক স্কিমে স্পেসিফিকলি রেজাল্টেন্ট ফোর্স রেজাল্টেন্ট ওয়ার্ডটা আনলাইন করা থাকে তাহলে তুমি মার্ক পাবা না, 1 মার্ক পাবা না। ঠিক আছে, মার্ক স্কিম যদি রেজাল্টেন্ট ওয়ার্ডটা ব্র্যাকেটের মধ্যে থাকে এবং শুধু ফোর্স থাকে তাহলে তুমি 1 মার্ক পাবা। তো মার্ক স্কিম দুই ভাবে হইতে পারে। You would not know, so you better make a practice to write both the words. Okay, so এখানে এই দুটো হচ্ছে আমাদের Newton's third law pair forces। এটাই তোমার গুছায় লেখা লাগবে এবং এক্সপ্লেনেশনের পার্টটা এটা যে because these two forces are Newton's third law pair forces। এটা মার্ক স্কিমটা একটু আমরা দেখি, এটা কত নম্বর কোশ্চেন ছিল? ON 18 এর 21। আমি মার্ক স্কিমের ল্যাঙ্গুয়েজটা দিতে যাচ্ছি। হ্যাঁ, গোল্ড এর একটা বড় পিডিএফ দেওয়া আছে 1095 পৃষ্ঠা। W18 21। এক মিনিট এটা কত নম্বর কোশ্চেন বাবা? 2। এই যে force is equal to rate of change of momentum, force on the ball by block is equal and opposite to the force on the block by ball, so rate of change of momentum is are equal and opposite, or
force on ball by block are equal and opposite on force on block to force on block. So force is equal to rate of change of moment. So rate of change of moment are equal and opposite. আচ্ছা ওই একই কথা আগে হচ্ছে rate of change of momentটাকে ডিফাইন করছে তারপর থার্ড ল দিয়ে এনে সেটাকে আবার ইকুয়াল বলছে ইকুয়াল and opposite ইয়া বলো I bought an entire set of this thing that we had 6 or 7 tuning forks ইয়া সাইন্টিফিক শপ থেকে কিনতে পাওয়া যায় এখন তো সহজ আমি কিনছিলাম হাটখোলা থেকে কোনো একটা সাইন্টিফিক শপ থেকে কিনছি এখন এগুলা সবই দারাজা অর্ডার করলে পাওয়া যায় ইয়া থ্যাংক ইউ গেল তারপর বলেন এটা অনলাইন পিপল তোমাদের প্রবলেম বলো আমি শিওর তোমরা হোমওয়ার্ক করছো আই ট্রাস্ট ইউ স্যার হ্যাঁ যাও বলো 2v2 তে তো আমাদের মার্ক স্কিমে লেখা আছে কাইনেটিক এনার্জি লেখা নাই হ্যাঁ কাইনেটিক এনার্জি লেখা যাবে না কারণ কোশ্চেন আমাদেরকে কি বলতে পারে 2v2 এর কোশ্চেনটা পড়েন ইউজ ইউর আনসারস ইন ওয়ান এই আনসার ইউজ করে তোমাকে এক্সপ্লেইন করতে বলছে ওই জন্য কাইনেটিক এনার্জি টার্মস লিখলে 1 মার্ক দিবে না বুঝছো হ্যাঁ স্যার অতঃপর তারপর বলেন পেজ নাম্বার বলেন 125 good we're moving on from this question 125 হ্যাঁ আচ্ছা এইখানে মনে হয় স্প্রিং নিয়ে অনেক হাবিজাবি আছে তাই না আচ্ছা স্প্রিং নিয়ে যেগুলোতে হাবিজাবি আছে স্প্রিং এর পার্টটা এখন তোমরা পড়ো নাই তুমি ইলেকট্রিসিটি চ্যাপ্টার এগুলো পড়বা স্প্রিং এর এনার্জি কনজারভেশন এন্ড এভরিথিং এই কোশ্চেনটা যদি পুরোপুরি নাও পারো আপাতত এটা স্কিপ করে যাও স্কিপ বলতে হচ্ছে আপাতত ওইটা লিখে রাখা হচ্ছে লেটার এখানে তুমি দাঁড়াও আমি দেখি এই কোশ্চেনের নাম্বার 2 তো প্রজেক্টাইল মোশনের এইটুকু পর্যন্ত তুমি হচ্ছে এই চ্যাপ্টার থেকে করতে পারবা এই নাম্বারটা এই চ্যাপ্টারের বেসিক থেকে করা পসিবল বি নাম্বারটা এখনো তোমাদের শিখাই নাই ঠিক আছে বি নাম্বারটার পাশে লেটার লিখে রাখেন অ্যাকচুয়ালি টেকনিক্যালি স্পিকিং এই কোশ্চেনটা আমাদের ইলেকট্রিসিটি চ্যাপ্টারে দেওয়া উচিত ছিল কারণ যা তোমরা যেহেতু এই চ্যাপ্টার পড়ে গিয়ে তাহলে ইলেকট্রিসিটিতে পড়বা আই মিসপ্লেসড ইট বাট ইট হ্যাপেন্স এটা হচ্ছে পেজ নাম্বার এক মিনিট পেজ নাম্বার 123 এর বি নাম্বার কোশ্চেনটার পাশে লেটার লিখে রাখেন 110 যাব বলেন ওকে সেম সেম লেটার ইফ ইউ ওয়ান্ডার যে কেন তারপরে এই কোশ্চেনগুলো আমি এই জায়গায় দিচ্ছি এটা কারণ হচ্ছে কি তোমরা যখন ইভেন্চুয়ালি পুরো সিলেবাস শেষ করবা শেষ করার পরে তোমরা যখন ফুল সিলেবাস রিভাইজ দিবা তখন তোমাদের প্রেফারেবল অপশনই হবে হচ্ছে আমি কলেকশনের সবগুলো কোশ্চেন এক জায়গায় থাকুক সো ওই জন্য আমি কলেকশন চ্যাপ্টারগুলো মোস্ট লাইকলি এখানে দিচ্ছি আই থিঙ্ক আই বিলিভ দ্যাট ওয়াজ মাই থট প্রসেস বাট এটা পুরোটা এখন করা যাবে না তুমি এখানে এ করতে পারবা বি নাম্বারটা করতে পারবা না এ নাম্বারটা করতে পারবা এই নাম্বারটা আমাদের অনগোয়িং প্রসেস এই নাম্বার মিলছে সাবাস লাভ ইউ তারপর বলেন বলো এরপর চ্যাপ্টার 1 কোয়ান্টিটিজ এন্ড মেজারমেন্ট স্যার বলেন পেজ নাম্বার স্যার একটু ঝামেলা আছে আচ্ছা হ্যাঁ ভালো একটা কোশ্চেন দিছিলে তুমি সেই কোশ্চেন আছে সলভ করানোর কথা ভালো কথা স্যার ইয়েস ওইটা পড়ে স্যার ওইটা পড়ে অন্য ঝামেলা কি আমি হচ্ছে মানে মোমেন্টাম যখন পড়তে গেছি পড়তে যাওয়ার আগে দেখি মানে সিলেবাস খুলে দেখি পুরা ফোর্স নিয়ে এক গাদা জিনিস দেওয়া হ্যাঁ ওইটা না করে এখানে চলে গেলাম স্যার না এটার কারণ তোমাকে বলি সেটা হচ্ছে ফোর্সের টোটাল ডিসক্রিপশন আমরা পড়বো হচ্ছে ফোর্সের মোমেন্ট চ্যাপ্টার দ্যাটস গোনা বি চ্যাপ্টার নাম্বার 3 where we are gonna find out the এর total মোমেন্টাম তো স্যার division. চ্যাপ্টার 3 এরই পার্ট দিছে আমি তোমাকে বলতেছি this is the more revised organization by CIE people that has been in action for the last 4 years but what the sequence I'm trying to teach right now that used to exist before 4 years I haven't shifted from my legacy process তুমি সিলেবাসে যা কিছু দেখছো সবকিছু পড়ানো হবে বাট ইন ফোর্সেস চ্যাপ্টার সো কিভাবে আমরা পলিনোমিয়াল কাজ করে কিভাবে ট্রায়াঙ্গেল রুল কাজ করে প্যারালাল রুল কিভাবে কাজ করে অবজেক্টিভ ইকুইলিব্রিয়ামের চেকগুলো কিভাবে করতে হয় এভরিথিং উইল শো আপ ইভেন্চুয়ালি ওরা এখন যে কাজটা করছে এটা হচ্ছে এরকম দে হ্যাভ স্টার্টেড টু টক অ্যাবাউট ভেলোসিটি দেন দে হ্যাভ গন টু অ্যাক্সিলারেশন দেন গন টু ফোর্স দেন দে হ্যাভ elaborated the entire force after the elaborated part of the entire force they have now started to talk about how to calculate the
displacement from the velocity time graph. That's what they have done. Eta messed up, in my opinion. Yes. Acha. Sure. See, that's it. Of course, we can lift up the thing, reduce the fan speed, increase the temperature. স্যার আপনার সিলেবাসে হচ্ছে 2.1 এ কাইনেমেটিক্সে লাস্টের একটা পয়েন্ট ছিল ডেসক্রাইব এন্ড এক্সপ্লেইন মোশন ডিউ টু ইউনিফর্ম ভেলোসিটি ইন ওয়ান ডিরেকশন এন্ড ইউনিফর্ম অ্যাক্সেলারেশন ইন আ পারপেন্ডিকুলার ডিরেকশন। Yes. তো এটা কি বুঝাইছে, সার্কুলার মোশন? না, কিন্তু এখানে এটা তো রিজাল্টেন্ট ফোর্স নিয়ে কিছু বলেনি। এটা বলছে হচ্ছে প্রজেক্টর মোশন। প্রজেক্টর মোশনের বেসিক ডেসক্রিপশন হচ্ছে এই লাইনটা। You have zero resultant force or constant velocity along the horizontal axis, and you have a constant vertical force on the vertical axis. This is just the literal description of a projectile motion. বলো তোমাদের কি এই পেপার থেকে কোনো প্রবলেম আসছে? নাহলে আমি এমসিকিউ তে যাবো। I'm gonna make you practice some MCQs. প্রবলেম? আচ্ছা। না, আচ্ছা তোমরা কি সবাই মেকানিক্স নিচ্ছ? সবাই মেকানিক্স নিচ্ছ? হাই হাই হাই। আচ্ছা, তোমাদের মেকানিক্স থেকে একটা সুন্দর কোশ্চেন দেই। হ্যাঁ, স্যার ওটা আপনার সুন্দর লাগছে? অবশ্যই। It was a good question. It was really a good question. কেন? That's where I come in. পারো না, এটা স্বাভাবিক। শিখতে হবে, এটাও স্বাভাবিক। পারি না, স্যার দিয়েন না, দ্যাটস নট স্বাভাবিক। হেই, ফুটবল নিয়ে কথা ভাবতো না, ফুটবল নিয়ে কথা ভাবতো না। এই চুপ থাকো। কালকে আমি এটুর গ্রুপে খুব অস্থির একটা মেসেজ দিছি। The gravitational field strength of Argentine goalkeeper seemed way too strong. খেয়াল করছো? সব বল তার বরাবর যাচ্ছিল। অ্যাপারেন্টলি পুরো আর্জেন্টিনা টিমে কালকে ওই খেলছে, আর বাকিরা খালি ফাউল করছে। He was playing football, everyone else was in doing something else. ওই অফসেটটা না হইলে খুব ভালো হইতো। ওই অফসেটটা না হইলে খুব ভালো হইতো। মানে গোলটা অনেক মানে অলমোস্ট পারফেক্ট ছিল আর কি। এই প্রবলেমটা একটু করেন সবাই। এটা হচ্ছে উপরে ট্রেসিং দিয়ে দেওয়া আছে। দিস ইজ মেকানিক্স কোশ্চেন। নাহিয়ান আমাকে এটা পাঠাইছিল। ইটস এ গুড কোশ্চেন। এন্ড দ্য রিজন আই এম অ্যাকচুয়ালি truly interested about this question is because of question number A and B both. দুইটা কোশ্চেনই অ্যামেজিং। কোশ্চেন নাম্বার A মানে এটার কনসেপ্টটা একটু খেয়াল করেন। A particle is projected vertically upwards with a speed of 40 meters per second alongside a building of height h meter. মানে একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর পাশে আমরা শুট করছি। Given that the particle is above the level of the top of the building for 4 seconds, find h. এই কোশ্চেনের সেটআপটা কি রকম? আমরা কি অবজেক্টটাকে বিল্ডিং এর উপর থেকে শুট করছি না বিল্ডিং এর পাশ থেকে শুট করছি? পাশ থেকে শুট করছি, এক্স্যাক্টলি। সো ট্রাই টু ভিজুয়ালাইজ দ্য প্রবলেম ফার্স্ট। এক নম্বর হচ্ছে আমি যদি এই প্রবলেমটাকে মোরলেস একে দেখানোর চেষ্টা করি। Let me just draw this horizontal ground over here and a beautiful perfect rectangle building over here, and we are choosing to shoot the projectile, let's say up over there like this. এটা মনে করা হচ্ছে ইউ, ভার্টিক্যালি আপওয়ার্ডস। সো ভার্টিক্যালি আপওয়ার্ডস জন্য শুধু ইউই লিখলাম। ওকে, সো এইটা এখান থেকে উড়ে যাবে, গিয়ে তারপর হচ্ছে এমনি করে উড়ে গিয়ে মনে করো আবার এভাবে ফল করার কথা। সো ইটস গোনা ফল অ্যালং দ্য সেম প্যাথ। জাস্ট আমি এখানে আঁকার সুবিধার জন্য দুটো ডিফারেন্ট ট্র্যাক দেখালাম। কোশ্চেন সেজ দ্যাট ইনিশিয়াল স্পিডের ভ্যালু ছিল কত? বলো। 40 meters per second. And question also says the total amount of time while it was above the level of the building. এই বিল্ডিং এর হাইট দেওয়া আছে কত? h। এই যে উপরের জার্নিটুকু, এই জার্নিটুকু ডিউরেশন হচ্ছে কতক্ষণ? বাই করতে হবে কি? বাই করো।
Try. Think. It's a very good question, like really good. নাহিয়ান, তুমি এগুলা কিসের মধ্যে সলভ করতেছিলা? আইপ্যাড? ইয়েস স্যার। গুড। পরের কোশ্চেনটা যেটা, এ মোটরসাইকেল এম লিভস এ রোড জাংশন, এইটা কোন ইয়ারের কোশ্চেন? এটা আমি নিজেও জানি না স্যার, পাইছি। কইতে পাইছো? স্যার গুপ্ত সংগঠন, নাম বলা যাবে না। কোন একটা সিনিয়র টিচারের নোটস চুরি করছি, তার নোটসে। ও আচ্ছা আচ্ছা। I somehow guessed it almost immediately, but now I'm pretty sure who it is. এক্স্যাক্টলি। প্যারা নাই, প্যারা নাই। You have couple of things you can work with. এক নাম্বার হচ্ছে এই জায়গার এই যে এই জায়গার ভেলোসিটি কত হবে? 0। উঠতে লাগবে 2 সেকেন্ড, নামতে লাগবে 2 সেকেন্ড। উপরের পার্টটা কথা বলতেছি শুধু। উঠতে লাগবে 2 সেকেন্ড, নামতে লাগবে 2 সেকেন্ড। আপনি এই টোটাল জার্নিটার এই লোকেশনে ভেলোসিটি কত হবে সেটা একটু বাইর করার চেষ্টা করেন। I'm trying to give you some heads up. What would be the velocity of the object exactly at this level? এইখানকার ভেলোসিটি কত হবে বাইর করার চেষ্টা করেন। If you can find that one, you can do v square equals u square plus twice s to find out h. করো, এটা ট্রাই করো। আমি আনসার বলতেছি না, আমি এন্ড বিটা করার ট্রাই করো। What if I try to feed this question to ChatGPT? What would they do? Solve it. আমি আনসার জানি না। তোমার আনসার কত আসছে? We can come to consensus. তোমার আনসার কত আসছে? 60. Okay. One of your classmates has found an answer that is 60. I'm not sure if that's correct, but let's see how many of us get different answers or same answers. So I'm going to write this answer over here, 30 meter question mark. Oh, sorry. My bad. পরটা করেন, বি নাম্বারটা ট্রাই করেন। এ নাম্বার সলভ না করে বিতে আসেন না। এ নাম্বার সলভ না করে বিতে আসলে আপনি কিছু করতে হবে না। এ নাম্বারটা ট্রাই করেন। এ নাম্বারকে সলভ করেন। বি নাম্বার কথা বলতেছি। আমি ওই জন্যই বলছি যে তোমরা দেখতে পাবে যে এ নাম্বার তো কঠিন, বি নাম্বারটা ট্রাই করি। নো, এ সলভ করে আসেন তারপরে বিতে করেন।
For most part, you cannot be a picky eater for your tiffin. So what do you do with your tiffin? You can look at your tiffin for some time that you plan to eat. Have choices for your expectations. Then you eat. I have no expectations. Never had. What sport I can this outdates. Because nearly 70. If you have to support this, I want also to so and so it's good. So the next
আমি ফার্দার মেকানিক্স পারি না, মেকানিক্স একটু একটু পারি। চুপ থাকো, এটাই বাস্তব। এটা দেখো, what I told you that you want to work with this velocity first, ঠিক আছে? So I'm gonna find out this time, this velocity. So আমি আপাতত জাস্ট এই মোশনটুকু নিয়ে আলাপ করতেছি। এই মোশনটুকু ভালো করে খেয়াল করেন, the part that I have labeled with red. এই টোটাল জার্নির, এই জার্নিটুকুর ডিসপ্লেসমেন্ট কত? জাস্ট এই জার্নিটুকুর ডিসপ্লেসমেন্ট কত? 0 না? So I'm gonna write h equals to, let's say u তো আর লিখতে পারবো না, so let's say আমি এখানে u1 লিখলাম। u1 into 4 minus half into 9.81 4 স্কোয়ার। দেখো এটা বুঝো কিনা? এইচ এর ভ্যালু দিতে হবে কত? এটাকে সলভ করলে দেখেন আপনাদের u1 এর ভ্যালু কত আসে। হেল্প মি ফাইন্ড দিস। ক্যালকুলেটর বসান, ক্যালকুলেটর বসে u1 এর ভ্যালু বের করেন। অফ কোর্স আমার ক্যালকুলেটর খুঁজে বের করতে হবে। এটা কত আসে? পয়েন্ট এখানে আসবে হচ্ছে হাফ ইন্টু
9.81 into 4 square divided by 4. 19.62, ঠিক আছে, মিটার পার সেকেন্ড। তার মানে আলটিমেটলি আমাদের অবজেক্ট, আমরা এই পজিশনে ভেলোসিটি পেলাম হচ্ছে 9.62। নাও দ্য লজিক ইজ দ্যাট অবজেক্টটাকে যখন আমরা শুট করছি, অবজেক্টটা এই হ্যাঁ এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ এর স্কয়ার। টি হলো 4 সেকেন্ড, কোশ্চেন বলে দিচ্ছে টোটাল ট্রাভেলিং টাইম অ্যাবাভ দ্য বিল্ডিং হচ্ছে 4 সেকেন্ড। Given that the particle is above the level of the top of the building is for 4 seconds. So সে উপরের মানে বিল্ডিং এর উপরের লেভেলে টোটাল জার্নি টাইম ছিল হচ্ছে 4 সেকেন্ড, all the way up and all the way down, total time. Now once you have found out this u1 value, now you can find out the h very easily, because এই জার্নিটুকু যেটা আমি এখন গ্রিন দিয়ে লেবেল করতেছি, খেয়াল করেন এই জার্নি ইনিশিয়াল ভেলোসিটি ছিল u, ফাইনাল ভেলোসিটি হচ্ছে কত 19.62, one way journey. So normal equation v square equals to square plus 2s. So I'm going to write this equation like this: u1 square should be equals to u square minus 2gh. h টা কোন h? h হচ্ছে এই অ্যাকচুয়াল h। সো এখানে আমার এই h টা একটা ভুল হইছে, might as well write this as h prime, because দুই জায়গাতে h ইউজ করলে সমস্যা। সো এখানে আমি h prime ইউজ করলাম কারণ নেট ডিসপ্লেসমেন্ট 0 হবে। এখানে এখন ভেলোসিটি ভ্যালু বসান। আমাদের ফাইনাল ভেলোসিটি ছিল হচ্ছে 19.62 হোল স্কয়ার, ইনিশিয়াল ভেলোসিটি ছিল 40 স্কয়ার minus 2 into 9.81 into h। এটা সলভ করে দেখেন h এর ভ্যালু কত আসে। পারফেক্টলি 60 আসার কথা, 61.99। 19.62 square to 40 square minus answer এটা ভাগ আচ্ছা, এখানে আমাদের এটা ক্যালকুলেট আসছে 61.93 অ্যাপ্রক্সিমেটলি 62 মিটার। এটার এই ডিফারেন্সটা আসার কারণটা হচ্ছে মেকানিক্সে তোমাদের জিএফ হলো ধরে 10 এখনো পর্যন্ত। সো এটা পুরো ম্যাথ তুমি 10 দিয়ে করলে তোমার এটা পারফেক্টলি 20 আসতো, সেক্ষেত্রে এটা পারফেক্টলি 60 আসতো। বাট এই ডিফারেন্সটা হচ্ছে জিএফ ভ্যালুর জন্য। ওয়ার্কিংটা বুঝা গেছে কিনা? এটা আরো ডিফারেন্ট ভাবে করা পসিবল, বাই ভেরিয়েবল ইকুয়েশন দিয়ে তোমার কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করে করা পসিবল। সো এটা হচ্ছে একটা সিম্পলার ওয়ে যেটা দিয়ে তুমি করতে পারবা। আচ্ছা, বি নাম্বার কোশ্চেন কি বলছে দেখেন। বিতে বলছে হচ্ছে 1 second after the first particle is projected, the second particle is projected vertically upwards from the top of the building with a speed of 20 meter per second. এইটা একটু আমি একে দেখাচ্ছি আবার নতুন করে, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। Let me just draw the whole thing. এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর লেভেল, দেন এটা হচ্ছে আমাদের বিল্ডিং। We shot the first particle in this direction at u equals to 40 meter per second. The moment this was shot, this was t equals to 0. And this was going upwards. কতটুকু উপরে উঠছে আমরা জানি না, অনেকখানি উপরে উঠতে পারে, আলটিমেটলি এটা এখান থেকে বাউন্স করে এভাবে ফল করে পড়বে। এক্স্যাক্টলি তার 1 সেকেন্ড পর আমরা হচ্ছে এই পার্টিকেলটাকে শর্ট করছি এখান থেকে উপরের দিকে। এই পার্টিকেলের ইনিশিয়াল স্পিড বলে দিছে কত, মনে করো এটার নাম দিলাম হচ্ছে u2। সো এই পার্টিকেলের ইনিশিয়াল স্পিডের নাম দিলাম হচ্ছে মনে করো u2, কারণ u1 অলরেডি ইউজ করে ফেলছি। u2 ইকুয়ালস টু কত, 20 মিটার পার সেকেন্ড। কোশ্চেনটা খেয়াল করেন, কোশ্চেনে বলছে হচ্ছে a particle is projected vertically upwards from the top of the building with a speed of 20 meter per second. Denoting the time after position of the first particle by t second, find the value of t for which the two particles are at the same height above the ground. তার মানে হচ্ছে এই পার্টিকেলটা উপরে উঠে ইভেন্চুয়ালি কোন একটা সময়ে মনে করেন এই লেভেলে রিচ করেন, সেটা এই জানি এই পয়েন্টে হইতে পারে, এই পয়েন্টে হইতে পারে, আই ডোন্ট নো হোয়ার, আই স্টিল ডোন্ট নো হোয়ার, বাট এই টোটাল ট্রাভেলিং টাইমটাকে ওরা বলছে হচ্ছে টি। ওই সময়ে এটারও হাইট কত হবে, এটার হাইট হবে হচ্ছে গ্রাউন্ড থেকে, মানে they are both at the same level. They are both at the same level would mean this is going to cover some height which we don't know. Let's say এই হাইটটা হচ্ছে মনে করো নাম দিলাম হচ্ছে h3, whereas এই হাইটটা হবে হচ্ছে h2। I don't know how can I write this. এই বিল্ডিং এর হাইট তো বের করছে, হাইট কত আসে 6 to 1.93 আসে, তাই না? সো এটা আমরা অলরেডি জানি। সো এই হাইটটা হবে হচ্ছে
এইচ মাইনাস এই দাঁড়াও এটা কত হইতে পারে এই হাইটটা হবে হচ্ছে h3 মাইনাস 62 লিখি সমস্যা নাই 62 মিটার এর বন্ধু বুঝছেন কিনা দেখেন দুইটা পার্টিকেলের হাইটকে আমরা এই ইকুয়েশনের সাথে রিলেট করলাম বাট দেয়ার ইজ অ্যানাদার ক্যাচ সেকেন্ড ক্যাচটা হচ্ছে এই পার্টিকেলের টোটাল ট্রাভেলিং টাইম যদি টি হয় এই পার্টিকেল এখানে রাইজ করার টোটাল ট্রাভেলিং টাইম কত হবে এই ট্রাভেলিং টাইমটা কত হবে টি মাইনাস 1 সেকেন্ড কেন নট টি প্লাস 1 এখানে হচ্ছে একটা কমন মিস্টেক the second particle was shot 1 second after the first particle so second particle total traveling time first particle থেকে 1 second কম হবে think about it t represents the total traveling time for the particles to become perfectly lined up so the second particle travels for 1 second shorter of duration compared to the first particle এই aspect টুকু বুঝা গেছে কিনা clearly confusion people এখন আমরা আস্তে আস্তে ইকুয়েশন বিল্ড আপ করার ট্রাই করি আমাদেরকে বের করতে বলছে কোন কোয়ান্টিটিটা টি এর ভ্যালু বের করতে বলছে আস্তে আস্তে দেখেন আমরা যদি ফার্স্ট পার্টিকেলের জন্য লিখি ফার্স্ট পার্টিকেলের জন্য লিখতে পারবো হচ্ছে লেটস সে h3 ইকুয়ালস টু হচ্ছে 40 ইনটু t মাইনাস হাফ ইনটু 9.81 t স্কয়ার এটা হচ্ছে একটা ইকুয়েশন এই h3 ভ্যালু আমরা এখনো জানি না এই h3 ভ্যালু আমরা পরে বাই করব সেকেন্ড সিনারিওতে আমরা লিখতে পারি হচ্ছে h3 minus 62 এক মিনিট should be equals to 20 into t minus 1 minus half into 9.81 into t minus 1 whole square দুইটা সেটআপের জন্যই দুটো ইকুয়েশন লিখলাম দেখো ইকুয়েশন দুটো বুঝা গেছে কিনা এটা হচ্ছে কার জন্য গ্রাউন্ড থেকে শুট করা পার্টিকেলের জন্য যার ইনিশিয়াল ভেলোসিটি ছিল 40 মিটার পার সেকেন্ড এটা হচ্ছে বিল্ডিং এর ছাদ থেকে শুট করা পার্টিকেলের জন্য যার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে কত 20 মিটার পার সেকেন্ড দুটোকে টি টার্মসে লেখা টেকনিক্যালি এই ইকুয়েশন দুইটাকে আমরা এখন h3 দিয়ে রিপ্লেস করতে পারবো আলটিমেটলি তুমি h3 ভ্যালু এখানে রিপ্লেস করো ইউ গোনা এন্ড আপ উইথ ওয়ান সিঙ্গেল ইকুয়েশন উইথ ওয়ান সিঙ্গেল ভ্যারিয়েবল টি এটা এখন তুমি ক্যালকুলেটরে একটি ভ্যালু টাইপ করে সলভ করতে পারো অথবা ম্যানুয়ালি কয়েক লাইন লিখে সলভ করতে পারো অ্যাজ ইউ লাইক ইট হ্যাঁ নাহিয়ান বলো স্যার কনফিউশনটা এই জায়গায় ছিল আমরা যদি টি মাইনাস 1 ধরি প্রথমটা যদি টি ধরি লেটস সে প্রথমটা গেল 20 সেকেন্ডে টাইম হচ্ছে 20 সেকেন্ডস সেকেন্ডটার জন্য টাইম তো হচ্ছে 21 সেকেন্ডস তো আমি যদি টি 20 হয় তাহলে মাইনাস মানে 19 হয় না আচ্ছা হোয়াট ডাজ দ্য টি রিপ্রেজেন্ট ডিউরেশন অফ মোশন duration of motion beautiful if you shoot the second object 1 second after the first object what should be the duration of the duration of motion for the second object সেকেন্ড আফটার মনে করেন একটা ছাড়লাম যখন আচ্ছা মনে করো একটা ছাড়লো যখন স্টপওয়াচ হচ্ছে 0 সেকেন্ড আর একটা ছাড়ছে যখন স্টপওয়াচ হচ্ছে 1 সেকেন্ড তাহলে সেকেন্ড অবজেক্টের টোটাল ট্রাভেলিং টাইম ফার্স্ট অবজেক্টের থেকে 1 সেকেন্ড কম হবে না টোটাল ট্রাভেলিং টাইম ইয়েস স্যার এইখানেই হচ্ছে মেইন কনফিউশন টাইম মোস্ট স্টুডেন্টস ট্রাই টু সলভ দিস উইথ t প্লাস 1 এন্ড দে কাম আপ উইথ রং ভ্যালুস কারণ অবজেক্ট আগে শুট করছে কোনটা গ্রাউন্ডেডটা ওটা ট্রাভেলিং টাইম হবে 1 সেকেন্ড বেশি তুমি যদি পরের টাইমটাকে টি ধরো তাহলে আগেরটাকে আবার t প্লাস 1 ধরতে হবে সেক্ষেত্রে তোমার আনসার ফাইনাল আনসার বের করার সময় আবার t প্লাস 1 দিয়ে ফাইনাল আনসার বাই করতে হবে কারণ তোমাকে বের করতে বলছে হচ্ছে কার রেসপেক্টেড টাইম এই যে ফার্স্ট পার্টিকুলার ট্রাভেলিং টাইমটা হচ্ছে স্মল টি বুঝা গেছে বলো এটা সলভ করেন এটা সলভ করতে কিছুটা ম্যানুয়াল লেভেল লাগবে ম্যানুয়াল লেভেল করেন করে এটা পুরোপুরি সলভ করেন এটা কি ক্যালকুলেটর দিলে আলটিমেটলি সলভ হয় নাকি ক্যালকুলেটর ফ্রিজ হয়ে বসে থাকে ফ্রিজ হওয়ার পর কি নড়াচড়া করে না মানে ইট জাস্ট গোস ব্ল্যাঙ্ক এন্ড ব্ল্যাঙ্ক তার মানে ক্যালকুলেটর এটা পুরোপুরি সলভ করার মতো এখনো যোগ্যতা হয় নাই সো এটা কিছুটা ম্যানুয়ালি সলভ করা লাগবে আচ্ছা কয়েক স্টেপ আমি কয়েক স্টেপ করে দেখাই ইটস নট ভেরি ডিফিকাল্ট টেকনিক্যালি আমি এটাকে এই পাশে নিয়ে আসতে পারি এটাকে এই পাশে নিয়ে যেতে পারি সো আমাদের আলটিমেটলি আসবে হচ্ছে হাফ 9.81 into t minus 1 whole square minus half into 9.81 t square এটা এই পাশে আনলাম এটা এই পাশে আনলাম প্লাস 40t
minus 20 into t minus 1 minus 62 equals to 0. এটা সলভ করতে তো অনেক কষ্ট হবে। কত আসে সলভ করে? 3.64. সো আমরা 9.81 ধরে করলে আমাদের আনসার অ্যাবাউট 3.64 আসে। আর যদি 10 ধরে করো তাহলে হয়তো 4 এর মতো একটা ইনফর্ম নাম্বার আসতে পারে। হ্যাঁ, 3.5 আসে 4 দিয়ে করলে, 10 দিয়ে করলে। সো দ্যাট মেক্স সেন্স। টেকনিক্যালিটিটা বুঝা গেছে কিনা? It's all about processing the number with the least number of variable. আমি সেম জিনিসটা ChatGPT তে সলভ করেছিলাম। সে হচ্ছে দুইটা ইকুয়েশন বানায়, দুইটা ইকুয়েশন সাইমালটেনিয়াসলি সলভ করছে। দ্যাট ক্যান অলসো ওয়ার্ক। আমি জাস্ট সিম্পলি যে কাজটা করছি, আমি এখানে ভ্যারিয়েবল ধরার সময় আমি সবগুলোকে জাজ করছি যাতে করে আমাদের আননোন থাকে অনেক কম। যেমন হচ্ছে আমি এই পার্টিকুলার হাইটটাকে অলরেডি h3 - 62 দিয়ে লিখছি। আমি সেখানে একটা h4 লিখতে পারতাম। সেখানে h4 লিখলে একটা ভ্যারিয়েবল আসতো। তুমি ভ্যারিয়েবল যত কম নিতে পারবা, তোমার আলটিমেটলি ইকুয়েশন সলভিং এর কমপ্লেক্সিটি তত কমে আসবে। That is one of the key procedure to solve mechanics questions. Technically any mathematical question. এই সলিউশনটা বুঝা গেছে কিনা বলা বান। এন্ড কোশ্চেন হচ্ছে তোমাদের ফিজিক্সে কি এই ধরনের কোশ্চেন দিবে কিনা? আনসার হচ্ছে না। ফিজিক্সে তোমাদের এই ম্যাথটা করতে হলে তোমাকে টুকরা টুকরা করে দিবে। প্রথমে বলবো হচ্ছে এই অবজেক্টের এখান থেকে টি হাইট পরে টু হাইট পরে অ্যাচিভ করা হাইটের জেনারেলাইজড ইকুয়েশন ডেভেলপ করো, তার জন্য 2 মার্ক বা 3 মার্ক। তারপর বলবো হচ্ছে এই অবজেক্টটাকে 20 মিটার পার সেকেন্ড উপরে শুট করছে এই হাইট থেকে। হ্যাঁ, এবং এই যে 62 মিটারের যে হাইটটা আমরা বের করছি না, কই গেল? এই যে এটা তোমার কোশ্চেন থাকবে হচ্ছে শো হিসেবে। শো দ্যাট দ্য হাইট অফ দ্য বিল্ডিং ইজ 62 মিটার। যাতে পরের ম্যাথের জন্য তুমি এই নাম্বারটা অটোমেটিক্যালি কি ইউজ করতে পারো। তুমি এটা সলভ করতে না পারলে এটা এই ম্যাথটা অ্যাপ্রোচ করতে পারবা। তো ওটা বলবে, বলার পর তোমাকে বলবো হচ্ছে যে এই অবজেক্টের 1 সেকেন্ড পরে শুট করা অবজেক্ট হলে টি এর টার্মসে তার হাইট বের করো ফ্রম দ্য গ্রাউন্ড। সেটার জন্য হচ্ছে আবার 2 বা 3 মার্ক। এরপর দুইটা হাইটকে ইকুয়াল করে টিকে সলভ করতে হবে। সো ইন ফিজিক্স দে গোনা ব্রেক ইট ডাউন ফর ইউ দ্য হোল প্রবলেম পিস বাই পিস, পার্ট বাই পার্ট। বাট মেকানিক্সে তোমাকে পুরো প্রবলেমটা একবার ভিজুয়ালাইজ করে একবার সলভ করতে পারতে হয়। আই থিঙ্ক এটা অনেক আগের কোশ্চেন বা হচ্ছে এক্স্যাক্টলি তোমাদের সিলেবাসে কোশ্চেন কিনা আই এম নট শিওর। এটা কি হুবহু তোমাদের সিলেবাসে কোশ্চেন? নাহিয়ান? Yes, sir. মেকানিক্সে এরকম মানে 4 মার্ক 4 মার্কের বড় বড় কোশ্চেন আসে। দিস ইজ গুড। দিস অ্যাকচুয়ালি ইনক্রিজেস ইওর থট প্রসেস, যে তুমি একটা প্রবলেমকে অনেক ডিরেকশন থেকে অ্যাটাক করার শিখবা। বাট বটম লাইন, এই পুরো সলিউশনটা বুঝা গেছে কিনা ঠিক মতন? Yes, sir. ক্লিয়ার? প্রবলেম? আচ্ছা, আরেকটা কোশ্চেন দেখাই। তোমরা চিন্তা করতে পারো যে মেকানিক্সের প্রবলেম তোমাদেরকে কেন দেখা যাচ্ছে। মেকানিক্সের প্রবলেম দেখা যাচ্ছে তোমাদেরকে চিন্তা করার প্রসেসটাকে ডেভেলপ করার জন্য। My aim is to make you suffer, because through suffering you can learn. আরেকটা কোশ্চেন জানি কই দিছো? এইটা। What's it is? হ্যাঁ আছে। বলবান এটা সলভ করেন। স্যার এটা একটু সলভ করে দেন, টাইম নেই, স্কুল যাইতে হবে। না, টাইম আছে। At least I'm gonna give you the necessary time for you to read the question. Okay. এই কোশ্চেনটা পড়েন। কোশ্চেনটা পড়ে আগে সেটআপটা বুঝেন। Yes. ফুল মার্কস দিবে কিনা? Yes. ডাইরেক্টলি থাকে না, তার কারণ হচ্ছে যে the way CIE prefers is that students should not be dependent upon memorizing formula, that they should use their ideas to logically come up with the solution. ওই জন্য ওরা ফর্মুলা দেয় খুবই কম। But if you can remember and/or memorize the formula, you can significantly save time. So that goes on you. Perfectly full marks পাবা, কোনো সমস্যা নাই। A motorcyclist leaves the road junction at time t equals to 0. She accelerates from rest at a rate of 3 meters per second for 8 seconds and then maintains the velocity she has reached. A car C leaves the same road at junction at m equals time t equals 0. The car accelerates from rest to 30 meters per second in 20 seconds and then maintains the velocity of 30 meters per second. So motorcyclist ফাইনাল ভেলোসিটি বলা নাই, ইনিশিয়াল ভেলোসিটি এবং হচ্ছে সরি অ্যাক্সেলারেশন এবং টাইম দিয়ে দিচ্ছে। দুজনেই স্টার্ট করছে ফ্রম রেস্ট। দেখছো দুজনে ইনিশিয়াল ভেলোসিটি কি? ফ্রম রেস্ট। আচ্ছা, আমরা এই কোশ্চেনটা সলভ করার জন্য কিছু স্পেসিফিক প্রবলেম না কিছু স্পেসিফিক জিনিসপত্র ট্রাই করবো। কি ট্রাই করবো আমি তোমার বলতেছি, দাঁড়াও।
and then maintains the velocity. Question maintains the velocity of 30 meter per second. C passes M as they both pass a pedestrian. On the same diagram, sketch speed time graph to illustrate the motion of M and C. On the same diagram, sketch speed time graph to illustrate the motion of M and C. Find the distance of the pedestrian from the road junction. এটা করা খুব আহামরি কঠিন কিছু না। কেন আহামরি কঠিন কিছু না? Let me help you understand this part. এই পার্সনের আমরা মোটরসাইকেলের জন্য মোটরসাইকেলিস্টের ফাইনাল ভেলোসিটি কত হবে বলেন? মোটরসাইকেলিস্টের জন্য ফাইনাল ভেলোসিটি কত হবে? 24 মিটার পার সেকেন্ড, রাইট? এটা কি বুঝো? 0 প্লাস 3 into 8 gives you 24 meter per second. আর কারের অ্যাক্সেলারেশন কত হবে? 30 minus 0 divided by 20 কত হয়? 1.5 meter per second. If you wonder এগুলো দরকার কেন? এগুলো দরকার না। আমি বের করলাম কারণ এই দুটো ইনফরমেশন মিসিং ছিল। সো আমি যদি সেম ভেলোসিটি টাইম গ্রাফে দুটো অবজেক্টকে আঁকার চেষ্টা করি, হ্যাভ আ লুক। আই এম নট ট্রাইং টু ড্র আ পারফেক্ট প্লটেড গ্রাফ, আই এম ট্রাইং টু ড্র অ্যাপ্রক্সিমেট স্কেচ গ্রাফ। ফার্স্ট থিং হচ্ছে মোটরসাইক্লিস্টের ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0, তার অ্যাক্সেলারেশন ছিল হচ্ছে ফর এন ডিউরেশন অফ 8 সেকেন্ড, ফাইনাল স্পিড ছিল কত? 24 মিটার পার সেকেন্ড। সো লেটস সে এখানে যদি আমি 8 লিখি, 18 সেকেন্ড, ভেলোসিটি হচ্ছে ইন মিটার পার সেকেন্ড, এই জায়গাতে তার স্পিড হবে হচ্ছে 24। সো তার এখান থেকে এই পর্যন্ত হবে হচ্ছে কনস্ট্যান্ট স্ট্রেট লাইন, তারপর হচ্ছে হরাইজনাল স্ট্রেট লাইন। এটা ঠিক আছে কিনা দেখো, এটা হচ্ছে কার গ্রাফ? এটা কার গ্রাফ? মোটরসাইক্লিস্ট। এরপর আমাদেরকে বলছে হচ্ছে কারের ভেলোসিটি নিশ্চয়ই ছিল 0, তার টোটাল 30 মিটার পার সেকেন্ড স্পিড রিচ করতে সময় লাগছে কত? 20 সেকেন্ড। বাট তার অ্যাক্সেলারেশন ভ্যালু ছিল কত? 1.5। এই বান্ধে অ্যাক্সেলারেশন ছিল কত? 3, which means কারের অ্যাক্সেলারেশন হবে আরো অনেক কম। তো আমি অ্যাকচুয়ালি একটা জিনিস ভুল করছি, মোটরসাইক্লিস্টের গ্রাফটা আরো স্টিপ করে আঁকা দরকার ছিল, কারণ আমি অত পরিমাণ জায়গা এখানে পাবো না। লেট মি আমি এক্সপ্লেন করতেছি যে কেন মুছতেছি, আমি সেটা বলতেছি তোমাদেরকে। জাস্ট এ মোমেন্ট। কারের আমাদের মোটরসাইক্লিস্টের অ্যাক্সেলারেশন টাইম হচ্ছে কত? 8 সেকেন্ড। কারের টাইম কত? 20 সেকেন্ড। সো যদি অ্যাপ্রক্সিমেটলি 2.5 টাইমস করো, 8 টু যা 16, 16 এর আর 8 এর অর্ধেক হচ্ছে, আবার এই জায়গাতে আসবে হচ্ছে তোমার 20 সেকেন্ড। মোটরসাইকেলের স্পিড কত? 24, কারের স্পিড কত? 30। তার মানে তোমার 6 করে 6 ভ্যারিয়েশন। সো আই ক্যান গো লাইক দিস, 6, 12, 18, 24, 30। সো 24 বরাবর আসবে হচ্ছে আমাদের মোটরসাইকেলিস্টের স্পিড। সো দ্যাটস গোনা বি 0 to 24, and then কারের স্পিড আসবে হচ্ছে 0 থেকে 30 over a duration of 20 seconds. So it's gonna be about there. I'm pretty nifty at drawing straight lines. এই দুটো গ্রাফের জেনারেশন বুঝা গেছে কিনা? ইফ ইউ ওয়ান্টেড স্যার আপনি এরকম রাফলি স্কেল করে কেন আঁকলাম? রাফলি স্কেল করে না আঁকলে তুমি আলটিমেটলি পুরো কন্ট্রাস্টটা পাইতে না। দেখা যাচ্ছে তুমি র্যান্ডমলি আঁকছো, তোমার যেই লাইনটা উপরে হওয়ার কথা সেই লাইনটা নিচে চলে আসছে, লাইনটা নিচে হওয়ার কথা সেই লাইনটা উপরে চলে আসছে, যে লাইনটা স্টিপ হওয়ার কথা সেই লাইনটা স্ল্যান্ট হয়ে গেছে, লাইনটা স্ল্যান্ট হওয়ার কথা সেই লাইনটা স্টিপ হয়ে গেছে। এই জন্য অ্যাপ্রক্সিমেটলি তুমি যদি লাইন প্লটগুলা করে আঁকো, ইউ ক্যান গেট অ্যান অ্যাপ্রক্সিমেট প্রপার শেপ অফ দ্য গ্রাফ। ঠিক আছে, গেল। এরপর বলছে হচ্ছে অন দ্য সেম ডায়াগ্রাম স্কেচ দুটাই আঁকলাম। আচ্ছা গেল, স্পিড টাইম গ্রাফ আঁকলাম। ফাইন্ড দ্য ডিসটেন্স অফ দ্য পেডেস্ট্রিয়ান ফ্রম দ্য রোড জাংশন। পেডেস্ট্রিয়ানের কাহিনী কোথেকে আসছে? আইডিয়াটা হচ্ছে এরকম, দুইটা জিনিসই আমাদের রোড জাংশন থেকে একসাথে স্টার্ট করছে, এবং তারা দুজনেই একসাথে আগে যাচ্ছে, ইভেন্চুয়ালি দে আর গোনা ক্রস ইচ আদার, বাট দ্যাট ক্রসিং হ্যাপেন্স এক্স্যাক্টলি when there was a pedestrian over here. So they didn't run over the pedestrian, they just passed the pedestrian. And এই পয়েন্টে whenever they crossed over the pedestrian, both of them cover the same distance. রোড জাংশন থেকে পেডেস্ট্রিয়ান, কোশ্চেনটা পড়েন, খেয়াল করেন কি বলছে। C passes M as they both pass the pedestrian. মানে কারটা মোটরসাইকেলকে ওভারটেক করছে, যখন তারা দুজনেই সাইমালটেনিয়াসলি পেডেস্ট্রিয়ানকে ক্রস করছে। তার মানে পেডেস্ট্রিয়ান, কার এন্ড মোটরসাইকেল, দে আর অল এট দ্য সেম টাইম, দে আর অল অ্যালাইনড আপ। তার মানে ওই সিনারিওতে আমাদের পেডেস্ট্রিয়ান যদি এখানে থাকে, কোশ্চেনে বের করতে বলছে আমার এই ডিসটেন্সটা কত। বেসিক্যালি আমাকে বের করতে বলছে যে দুজনের ইকুয়াল ডিসটেন্স যেই সময়টাতে হবে সেই ডিসটেন্সটা ভ্যালু কত, সেটা আমি জানি না। I am trying to find out the equal distance they both have. So আমি ধরে নিলাম এই ইকুয়াল ডিসটেন্স কভারড হবে এরকম র্যান্ডম একটা পয়েন্টে। let's name this point, let's say T. If you wonder স্যার T তো অলরেডি লিখছি, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল T। এই লোকেশনে আমাদের টোটাল দুইটা ট্রাপিজিয়ামের এরিয়া কি হতে হবে? দুইটা ট্রাপিজিয়াম এরিয়া সেম হতে হবে। তো ট্রাপিজিয়াম এরিয়া বের করা আহামরি কঠিন কিছু না, কারণ হচ্ছে আমাদের এই ভ্যালুটা হচ্ছে জানি কত, এই ভ্যালুটা হচ্ছে 24, এই ভ্যালুটা কত 30। বের করো দুইটা ট্রাপিজিয়াম এরিয়া কত হবে, বের করো তাড়াতাড়ি।
টি কে ধরলেন, লাইক টিটা কি ধরলেন? T is the instance of time, or T is the value of T. T is the value of time at which the overtaking happens and the pedestrian crossing happens. মানে শুরু থেকে T টাইম পরে গিয়ে তারা এই ওভারটেকিংটা করতে পারছে। শুরু থেকে T টাইম পরে গিয়ে তারা অ্যাকচুয়ালি এই ওভারটেকটা করতে পারছে। কারণ যেই সময় গিয়ে তাদের টোটাল ডিস্টেন্স কভার সেম হবে, they have both covered the same duration of time as well, because as per the question they both started from the road junction at the same time. একজন আরেকজন 1 সেকেন্ড আগে পড়ে না, সেটাও আমরা ট্রাই করতে পারি। বাট ইফ ইউ ট্রাই টু সলভ দিস ওয়ান, এখান থেকে দেখেন আমাদের মোটরসাইকেলের ডিস্টেন্স কভার কত হবে। মোটরসাইকেলের ডিস্টেন্স কভার হবে হচ্ছে আমি ট্রাভেলসের ফর্মুলা ভুলে গেছি, হেল্প মি। হাফ a plus b into h, হাফ ইন্টু a plus b t into প্লাস t মাইনাস 8, তাই না? কারণ উপরেরটা তো t মাইনাস 8। এই যে এইটুকু হচ্ছে একটা প্যারালাল সাইড, এটা হচ্ছে আরেকটা প্যারালাল সাইড। উপরে প্যারালাল সাইডের ডিউরেশন কত? t মাইনাস 8, তার সাথে মাল্টিপ্লাই হবে কত? 24। ঠিক আছে, this one should be equal to half into t plus t minus 20 into 30। হিসাব বুঝা গেছে? ডিসটেন্সটা কত আমরা এখনো বের করি নাই, আমরা ডিসটেন্স দুটো যে ইকুয়াল হবে সেই লজিকটা অ্যাপ্লাই করলাম। এই লজিকটা অ্যাপ্লাই করলে আমরা টিটা বের করতে পারবো। টিটা বের করে দেখেন তো কত আসে এখান থেকে, হেল্প মি। টি এর 32, 34, টি এর ভ্যালু আসে হচ্ছে 34 সেকেন্ড। Once you get the time value, rest of the part is pretty simple. তুমি যে কোনো একটা এক্সপ্রেশনে তুমি ডি এর ভ্যালু বসাও, you're gonna end up with the same answer. সেখানে ডি এর ভ্যালু কত আসে তাহলে আমাদের? হাফ ইন্টু 34 প্লাস 34 মাইনাস 8 ইন্টু 24, কত আসে? হ্যাঁ, 720 মিটার। এই হচ্ছে তোমার টোটাল গ্রাফিক্যাল মেথডে করার সলিউশন। বুঝা আছে? এগুলো কিন্তু আমাদের ফিজিক্সের খুবই রিলেভেন্ট প্রবলেম। ইউ মাইট ফিল লাইক যে স্যার আপনি মেকানিক্স প্রবলেম কেন করাই দিচ্ছেন, বিকজ দিস আর গুড প্রবলেমস। তোমাদের ফিজিক্সের ধরনের প্রবলেম আছে, পেপার টুতে আছে, সামনে আসবে। ঠিক আছে, আচ্ছা আমি এই কোশ্চেনটাকে একটু প্রবলেমেটিক করতেছি, সলিউশনটা থাকুক। প্রবলেমেটিকটা হচ্ছে এরকম, দ্য এক্সাক্ট সেম কোশ্চেন, t minus 1.5. yes, the car started 1.5 seconds later than the motorcycle. পুরো কোশ্চেনটা অবিকল সেম, জাস্ট এইটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। এখন তোমার গ্রাফটা দেখতে কেমন হবে এবং তোমার টোটাল ম্যাথটা কিভাবে করবা, think about it. Additional information বুঝছো? I could have given 2, I just wanted to mess with you, that's why I gave you 1.5. দেখেন এখন যদি আমরা গ্রাফটা আঁকি, এটা হচ্ছে আমাদের স্পিড টাইম গ্রাফ, b in মিটার পার সেকেন্ড, t হচ্ছে সেকেন্ড। আচ্ছা, প্রথমে আমরা একটা জিনিস বের করি, সেটা হচ্ছে আমাদের ভেলোসিটি সব সেমই আছে। মনে করেন এটা হচ্ছে আমাদের 8 সেকেন্ড মার্ক, এটা হচ্ছে আমাদের 20 সেকেন্ড মার্ক, এটা হচ্ছে আমাদের 1.5 সেকেন্ড মার্ক। মোটরসাইকেল স্টার্টস ফ্রম 0, অ্যাক্সেস টু আপ টু 24, এদিকে হচ্ছে 30, এগুলো সব সেমই আছে। সো মোটরসাইকেলিস্টের ভ্যালু হচ্ছে প্রথমে এই জায়গায়। সো মোটরসাইকেলিস্ট ট্রাভেলস এক্স্যাক্টলি লাইক দ্যাট and then maintains constant velocity, no problem. The car starts from there, কারণ কার স্টার্ট করছে 1.5 সেকেন্ড পরে, and then accelerated for how long? For 20 সেকেন্ড। সো কারের অ্যাক্সিলারেশন কিন্তু 20 তে শেষ হবে না, শেষ হবে কততে? 21.5 সেকেন্ডে শেষ হবে। বুঝো, কারের টোটাল অ্যাক্সিলারেশন ডিউরেশন হচ্ছে 20 সেকেন্ড, অ্যাক্সিলারেশনের ডিউরেশন হচ্ছে 20 সেকেন্ড। দ্যাট ওয়ে your car's velocity time graph is gonna be come up over there. So you can choose to draw this one like this and then constant velocity. Somewhere over here we have the intercept.
এই ইন্টারসেপ্ট পয়েন্টটাকে ধরে নিলাম হচ্ছে টি, টি ইকুয়ালস টু কোশ্চেন মার্ক। এখনো আপনারা একইভাবে এরিয়া বের করতে পারেন, জাস্ট এখন আপনাদের এরিয়া বের করার জন্য একটু স্লাইটলি ডিফারেন্ট সেট অফ ক্যালকুলেশন করা লাগবে, নট এ বিগ ডিল। করেন। মোটরসাইকেলিস্টের কাভার ডিসটেন্স কত হবে? সেম, তো সেটা হচ্ছে হাফ ইন্টু টি প্লাস টি মাইনাস 8 ইন্টু 24। আর কারের ডিসটেন্স কাভারটা কত হবে? কারের এই ট্রাপিজিয়ামের জন্য আমাদের এই সাইডটা হচ্ছে কত? টি মাইনাস 1.5। টোটাল ট্রাভেলিং টাইম যদি আমি মানে টোটাল মোটরসাইকেলিস্টের ট্রাভেলিং টাইম যদি আমি টি ধরে নেই, তাহলে এটা হবে হচ্ছে ফার্স্ট মানে এই পোর্শনটুকু হবে কত? টি মাইনাস 1.5। আর তার সাথে উপরের পার্টটা হবে কত? এই যে এই পার্টটা হবে কত? এই পার্টটুকু হবে কত? এই পার্টটুকু হবে হচ্ছে টি মাইনাস 21.5। কারণ সে শুরু থেকে কত সময় পরে অ্যাক্সেলারেশন শেষ করছে? 21.5। এইটুকু তার সাথে মাল্টিপ্লাই হবে হচ্ছে 30। এখন এই কোশ্চেনটা সলভ করে দেখেন আমাদের টি এর ভ্যালু কত আসে, হেল্প মি। টি এর ভ্যালু কত আসছে? 41.5 সেকেন্ড। তাহলে এখান থেকে আমাদের ডি এর ভ্যালু আসবে হচ্ছে, ডি এর ভ্যালু বসায় দেওয়া কত আসে? আপনার বাকিরা একটু ভ্যালুগুলো কনফার্ম করেন যে ভ্যালুগুলো হইতেছে কিনা, একটা ইউজ ক্যালকুলেটর। হ্যাঁ, ডি এর ভ্যালু আসে হচ্ছে 900 মিটার। সো কোশ্চেন অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারিয়েশন থাকতে পারে, বাট এই কোশ্চেনের কোর কনসেপ্টটা হচ্ছে এরকম যে যেহেতু কারের ফাইনাল ভেলোসিটি বেশি, গিভেন এনাফ টাইম, দ্য কার উইল অলওয়েজ ওভারটেক দ্য মোটরসাইকেল। অলওয়েজ মিনস অলওয়েজ। সো ইনিশিয়ালি মোটরসাইকেল আগে চলে যাবে, কার পরে থাকবে পিছনে, কারণ কার অ্যাক্সেলারেশন কম। বাট ইভেনচুয়ালি কারের ফাইনাল ভেলোসিটি কি হবে? বেশি হবে। ওয়ান্স দ্যাট হ্যাপেন্স, কার ইজ গোনা স্টার্ট টু ক্যাচ আপ অন দ্য মোটরসাইকেল, এন্ড ইভেনচুয়ালি দ্য কার ইজ গোনা ওভারটেক দ্য মোটরসাইকেল। বাট ইটস জাস্ট এ কোশ্চেন অফ টাইম। ঠিক আছে? সো if this was a 700-meter race, the motorcycle would win. If this was a 800-meter race, the motorcycle would still win. But if this was a 1000-meter race, the car would win. So তোমার কোশ্চেনগুলো এভাবে আসতে পারে যে এই টোটাল সিনারিও, হু উইন্স দ্য রেস? তখন তোমাকে লজিক্যালি জাজ করতে হবে যে ইভেনচুয়ালি 1000 মিটার যখন ক্রস করবে, সামনে থাকবে কে? 900 মিটারে হচ্ছে সবাই একসাথে, 900 মিটারের পরে হচ্ছে সামনে চলে গেছে কে? কার। এর আগে সামনে ছিল কে? মোটরসাইকেল। ট্রাই টু ভিজুয়ালাইজ দ্যাট। মুভিং অন। আপনারা এমসিকিউ পেপারে কিছু কোশ্চেন দেখেন। এমসিকিউ পেপারে আমাদের খুব ভালো ভালো কিছু কোশ্চেন আছে, বাট আমি তোমাদের পেপার টু কি আছে না? পেপার টু দাঁড়াও, লাস্ট লাইক রাইট। আপনারা কি এটা করছেন? পেজ নাম্বার 134 এই প্রবলেমটা? আচ্ছা, যারা করেন নাই করবেন। দিস আর ভেরি সিম্পল প্রবলেমস, খুব আহামরি কঠিন কিছু নাই, বাট না করলে ইভেন্চুয়ালি এই গ্রাফগুলো আঁকা প্র্যাকটিস হবে না। আমরা ক্লাসেই করাইছিলাম, এগুলো ক্লাসে করাইছি। আমি আরেকটা স্পেসিফিক টাইপের গ্রাফ বের করার চেষ্টা করতেছিলাম, সেটা আমি ভুলে গেছি গ্রাফটা কোন ইয়ারে আছে। দাঁড়া বাই করি, তোমাদের একটা কোশ্চেন দেখে, অনেক পুরোনো কোশ্চেন, তোমাদের ওই ওয়ার্কশিটে নাই, মানে 10 12 15 বছর আগে কোশ্চেন।
আমি একটা বেসিক জিনিস তোমাদেরকে দেখাই, দেখানোর জন্য হচ্ছে এটা বাই করছি। এটা হচ্ছে অনেক আগের কোশ্চেন। আই ওয়াজ ট্রাইং টু টক অ্যাবাউট কোশ্চেন নাম্বার 4. So দাঁড়াও, let me get rid of the water. Mhm. 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 All right, Pulvan. Ashash, question number 4 টা একটু দেখেন। This is actually question number 4 of a pretty old question, but it's important. কেন দেখেছি আমি বলতেছি। Question was a ball B of mass 1.2 kg traveling at constant velocity collides head on with a stationary ball S of mass 3.6 kg as shown in figure 2.1. Frictional forces are negligible. The variation time t of the velocity of v of the ball before, during, and after the collision with ball S is shown in figure 2.2. এখানে আমাদের বল বি এর টোটাল মোশন দেখানো আছে। What I wanted to see very carefully, like super carefully, initially the ball is coming at a velocity of how much? Plus 4 meter per second. This is where the collision gets started. This is where the collision finishes. The force is exerting over this much duration. দেখো এটা কিন্তু অনেক হিউজলি ম্যাগনিফাইড একটা স্কেল। এখানে এই এক্সেসের প্রত্যেক স্মলেস্ট ডিভিশন কত? 0.01 সেকেন্ড, রাইট? So collision starts over there, collision finishes over there, and after the collision বল বি এর স্পিড হয়ে গেছে কি নেগেটিভ, দেখছো? যেমন the ball B started to go in the opposite direction. বল এস এর কি হবে সেটা আমরা ম্যাথ করে বাই করতে পারবো। আচ্ছা, একটু কষ্ট করে ম্যাথ করে বের করেন তো আমাদের এই ইনফরমেশন গুলো ইউজ করে বল এস এর ফাইনাল ভেলোসিটি কত হবে, অ্যাজুমিং দ্যাট দে আর নট গেটিং স্টাক টুগেদার। একটু বের করেন তাড়াতাড়ি। জাস্ট টেক ভ্যালুস ফ্রম দ্য কোশ্চেন। m1 u1 plus m2 u2 equals to m1 v1 plus m2 v2 কত হয়? ইয়েস, এটা পেজ নাই, এটা আমি এই পুরান পুরান ওয়ার্কশিট থেকে দেখাচ্ছি। এটা যদি লিখি তাহলে কি কি আসবে? প্রথমে আসবে হচ্ছে 1.2 into 4 পজিটিভ 4 প্লাস 0, কারণ এটা ইনিশিয়াল স্টেশনারি ছিল। তারপর আসবে 1.2 into এই ভ্যালুটা কত? মাইনাস 0.8 না? 1.2 into minus 0.8 প্লাস 3.6 into v2। এটা সলভ করে দেখেন তো v2 ভ্যালু কত আসে? হেল্প মি। v2 আসে 1.6, রাইট? মিলছে? $4.8 plus 9.6 না, ও ঠিক আছে। এটা পোলমান ম্যাচ হয়েছে, আনাফ করছো তুমি? আচ্ছা 1.6, গুড। দেখেন এখন আমার কোশ্চেনটা হচ্ছে এই সেম গ্রাফে আমি যদি তোমাকে বল এস এর ভেলোসিটি টাইম গ্রাফ আঁকতে বলি, তুমি গ্রাফটা দেখতে কেমন হবে? এটা হচ্ছে কোশ্চেন। এই সেম গ্রাফে বল এস এর velocity time graph, not speed time graph, velocity time graph. I want you to understand this part. From here to screen দেখেন, from here till the starting point of the collision, that is up to this much division, এই পর্যন্ত বল এস পারফেক্টলি স্টেশনারি থাকবে। At the end of the collision, বল এস এর স্পিড কত হবে? 1.6। তাহলে 1.6 এখানে ডট দে, এটা হচ্ছে আমাদের 1.6 লেভেল। মুভিং অন, collision finishes right about there, ঠিক আছে? এই কোণটা খেয়াল করেন যে এই বরাবর উপরে, এদিকে আছে 1.6 বরাবর, এই লোকেশনটা খেয়াল করেন। তার মানে এইখান থেকে বল এসে স্পিড হইতে হবে হচ্ছে পারফেক্টলি হরাইজন্টালি স্ট্রেট। সো লজিক টেলস আস সিন্স দিস ইজ এ পারফেক্টলি স্ট্রেট লাইন, ইউনিফর্ম কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, তাহলে এটার অ্যাক্সেলারেশন কি হবে? সেম হবে। এই হচ্ছে বল এসে ভেলোসিটি টাইম গ্রাফ। You might wonder, স্যার দুটো তো ইকুয়াল হলো না। অবশ্যই দুটো ইকুয়াল না, দুটো ম্যাথস ইকুয়াল না। বাট যদি এই সেম গ্রাফটা যদি মোমেন্টামের গ্রাফ হতো, তখন দুইটার চেঞ্জ কি হইতো? এক্স্যাক্টলি সেম হইতো। একটা মোমেন্টাম যতটুকু ড্রপ করতো, আরেকটা মোমেন্টাম এক্স্যাক্টলি তত ডিভিশনে রাইজ করতে হইতো। কারণ মোমেন্টাম সবসময় কি হয়? কনজার্ভ হয়। ভেলোসিটি কি হয় না? নেসেসারিলি কনজার্ভ হয় না। মেক সেন্স? আচ্ছা আপনারা নেক্সট ক্লাসে ওয়ার্কশিট নিয়ে আসবেন। বাকি যেগুলো প্রবলেম আছে আমি নেক্সট ক্লাসে এমসিকিউ করাবো আপনাদের। থ্যাংক ইউ ভেরি মাচ।
And I'm sincerely considering to start next month's classes from 11:15 officially, so that I can let 11:15 15 minute আগে, so that I can let you go at 1 যাতে করে তোমরা আরামে স্কুলে যেতে পারো, কারণ এখন তোমাদের দৌড়দৌড়ি করতে হবে। বিকালের ফিস থাকবে। আমাকে অনেকজন প্যারেন্টসই রিকোয়েস্ট করছেন যে স্যার 15 মিনিট আগে দিলে আমাদের স্কুলে যেতে সহজ হয়। ওই দিক থেকে 15 মিনিট আগে দিও, তোমার এদিক থেকে আধা ঘন্টায় হাইটা হোক, রিক্সায় হোক, যেভাবে হোক তোমরা কমপ্লিট করতে। হ্যাঁ, নেক্সট মান্থ থেকে।